আমি আমার চোখের সামনে এত মানুষকে হারাই ফেলছি, এত মানুষকে হারাইতে দেখছি যেগুলো না কখনো ভাবিনি যে ওদের এত তাড়াতাড়ি হারাই ফেলবো। সকালবেলা দেখা হয়েছে, বিকেলবেলা আমি দেখছি যে নাই মানে কি মারা গেছে সে। নাই মানে সে হারা যেতে পারতো, তার একটা পা ভেঙে পড়ে থাকতে পারতো, তার একটা কিডনি ফেল হয়ে যেতে পারতো, কিন্তু নাই মানে নাই। কতটা আতঙ্কে থাকলে একটা বাচ্চা মেয়ে এরকম একটা ইয়ে করতে পারে, মানে এটা আমি নিজের অজান্তে করতাম, তখন আমি তত কিছু বুঝতাম না। সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ প্লিজ 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 আজকের দিনটা আমার আব্বুকে বাঁচাই দিও। প্রত্যেকদিন একদিন করে আল্লাহর কাছে চাইছি। হ্যাঁ, প্রত্যেকদিন আর ঘুমানোর আগে আমি প্রত্যেকদিন মানে কোরআন শরীফটা বুকে নিয়ে ঘুমাতাম। মানে এটা আমি কখনো বলি নাই, কখনো আসে নাই আমার। আমি সবসময় বলতাম যে আল্লাহ প্লিজ 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 আজকে সকালটা যেন আমি আমার বাবাকে দেখতে পাই। মানুষের লাইফ কত অদ্ভুত হয়, অনেক অদ্ভুত ভাই। বেঁচে থাকাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা অদ্ভুত ব্যাপার। সম্ভবত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরী মেয়েটার বই আমার হাতে। আল্লাহ, কি বলেন ভাই, আপনি এত বাড়াবাড়ি করেন না। আমি কোনো লেখিকাকে এত সুন্দর দেখি নাই। অধিকাংশ আমার পিছনে অনেক বই দেখবেন, আমি বই পড়তে অভ্যস্ত, বই ভালোবাসি, কিন্তু সিফাত ভাই, ইউ আর সো বিউটিফুল। প্লিজ প্লিজ বলেন না, পিম্পল উঠবে। মাশাআল্লাহ বলেন। এই রুহি এবার আসলো না? হ্যাঁ। কতদিন লাগছে এটা আসতে? এটা 2 বছর। 2 বছর? তার থেকে একটু বেশি হবে। বই আর স্ক্রিপ্ট হারাইছিল কবে? এটা একটা শুটে যে 2000, এটা তো 25 চলে। হ্যাঁ, আমার হারিয়ে গেছিল 2022-এর মনে হয় একদম। ওরে বাপরে, কিচ্ছু ছিল না। মানে আমি শুটে গেছি, আমি তো লিখি হাতে, আমি ফোনে টাইপ করি না। তো ওই শুটে যে এত মডেল সবকিছু মিলে টিলে কি হয়েছে, আমি ব্যাগটা রাখছি মনে হয় কোথায় রাখছি আমার না এখন পর্যন্ত মনে নেই যে আসলে ওটা আমি কোথায় হারাই ফেলছি। বইটাও নেই, মানে ব্যাগটাও নেই। না, ব্যাগ আছে কিন্তু সবকিছু বের করে আমরা মেকআপ টেকআপ নিয়ে যাই না, ক্যারি করি। তো সবকিছু হয়তো বের করে আমি আবার ফাঁকে ফাঁকে একটু লিখতাম। তো আমি যে ওটা কোথায় রাখছি বা কারো ব্যাগে চলে গেছে কিনা আমি বলতে পারবো না আসলে। আল্লাহ, সব হারাই গেছিল। মানে আপনারা যে বইটা দেখছেন রোহি, এই বইটার স্ক্রিপ্ট হারাই গেছিল, মানে এটা অ্যাকচুয়ালি রিরাইট হয়েছে, পাবলিশের আগে রিরাইট হয়েছে। এটা কোথায় পাওয়া যাচ্ছে, কত নম্বর স্টল রোহি? এটা হচ্ছে 9 নম্বর স্টলে, টাঙ্গন প্রকাশনী। টাঙ্গন প্রকাশনী, নামটা সুন্দর। এবং বইটার দাম হচ্ছে 300 টাকা। এবং আমরা আজকে এই বই নিয়ে কথা বলবো, দিলরুবা কোথায়। দিলরুবা কোথায়, আসলে দিলরুবাটা কে? দিলরুবাটা বেসিক্যালি একটা ক্যারেক্টার। ওই ক্যারেক্টারটা হচ্ছে একটা জার্নালিস্ট। তো ওর লাইফে আসলে ও, মানে আমি তো গল্পটা পুরোটা বলবো না, জাস্ট আমি একটু সিনপসিস বলে দিচ্ছি আপনাকে। দিলরুবা আছে না নাই? দিলরুবা অবভিয়াসলি এক্সিস্ট করে। এটা একটা বলবো যে সত্যি ঘটনা অবলম্বনে এই বইটা। আমার সারাউন্ডিংস থেকেই আমি আসলে দেখছি যে এরকম হয়। এইটা আমাকে বলো, সুন্দরী মেয়েরা নায়িকা হয়, লেখক হলো কেমন করে? আসলে কি বলবো, আমি যেটা মনে করি যে একটা কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখাটা উচিত না। কারণ আমি আজকে যে কাজটা করছি, আমার কম্পিটিটর চলে আসতে পারে কালকে সেটা। তো আমি কি একটা কাজের উপরে ডিপেন্ড করে বসে থাকবো, তারপরে কি করব? সো আমার তো কাজের মধ্যে থাকতে হবে। তো আমার মধ্যে যেই মাল্টিপল ট্যালেন্টটা আছে, আমি মনে করছি যে সেটা যদি দেখাতে পারি, আমি যদি সেই প্রেশারটা নিতে পারি, তাহলে আমি কেন করব না? আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করি, বলো। তোমার জামাই প্রেশার নেয় কেমনে? অনেক প্রেশার নেয়। আই থিংক ও মানে আমার দেখা সবথেকে বেস্ট একজন মানুষ। and he support you a lot, that's what I know. না হলে তো আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তবে বিয়ের 1 মাস পর থেকে কাজ শুরু করছি। মানে আমি বলছি যে ধরো হয় না যে সুন্দরী বউ থাকলে পুরুষের বুকের মধ্যে এমনি ব্যথা থাকে, সারাক্ষণ হার্টের মধ্যে পেইন থাকে। না, সেটা যে নেই সেটা তো আমি বলিনি কখনো। না, ওটাই। কিন্তু পেইনটা নিতে পারে ও, মানে ও আমাকে অনেক সাপোর্ট করে, যেটাও আমি হয়তো কখনো জানতাম না আমার মধ্যে এই কাজগুলো আমি করতে পারি। ও সেটা মানে বের করছে টেনে, না তুমি এটা করতে পারো এবং তুমি পারবেই। নাকি বাবার মতো স্বামী পাইলা? আমি গল্পটা শোনাইতে চাই আপনাদেরকে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমরা যারা এখনকার স্বামী, আমরা আমাদের বউদেরকে অনেক অযত্ন করি, অনেক কম ভালোবাসি। আমি নুসরাতের আপনাদের যদি এই গল্পটা শোনাই, ওর মা বাবার গল্প, ইউ উইল লার্ন ইট ম্যান, হাউ বিউটিফুল ইট ইজ। বলো না। মানে আমার বাবা হচ্ছে যেহেতু বাবা অনেক কাজে থাকে, বিজি থাকে, কিন্তু আমি জানি না ওনার মতো ব্যস্ত মানুষও আমি আমার লাইফে দেখিনি এবং ওনার মতো একজন কেয়ারিং মানুষও আমি আমার লাইফে দেখিনি আমার মায়ের ক্ষেত্রে।
মানে সে আমাদের ক্ষেত্রে যাই হোক তাই হোক, কিন্তু আম্মুর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই। উল্টা হয়তো মানুষ বাচ্চাকে বেশি আদর করে। নেভার এভার, তার কাছে তার ওয়াইফ অনেক বড় কিছু, এবং সে খুবই, থাকে না যে ভালোবাসার থেকেও রেসপেক্টটা বেশি করে ওরকম। হ্যাঁ। মানে আম্মু এখনো, আর আমার আম্মু খুবই ইনোসেন্ট, মানে খুবই সহজ সরল একজন মানুষ। আমি কখনো আম্মুর কথা আসলে বলি না, আম্মু পছন্দও করে না এটা, এই কারণে আজকে আপনার প্রোগ্রামে বললাম। মানে সে খুবই সুইট, মানে আপনি ওনাকে যদি বলেন যে আন্টি আজকে তো শনিবার কিন্তু আজকে রবিবার, সে বলবে যে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেটা বলছো ওটাই ঠিক। মানে সে কিছুর মধ্যে নাই, সে খুব ইনোসেন্ট। এবং আব্বু এত টেক কেয়ার করে আম্মুর, কখনো যাতে কোনো প্রবলেম না হয় এরকম। মানে নানার কাছে মনে হয় যেই কথাটা দিছিল সেই কথাটা সে, মানে আমিও এই জিনিসটা খুব ফলো করি যে আমি বলার জন্য কিছু বলি না ভাইয়া, আমি বলি করার জন্য। এটা হচ্ছে আমার বাবার কাছ থেকে পাইছি। আমার বাবাও যেই কথাটা দিছে, মানে দেয় মানুষকে, সেটা হচ্ছে বলার জন্য বলে না, সেটা হচ্ছে করার জন্য, জবান দেওয়া যেটাকে বলে। হ্যাঁ, মানে করার জন্যই বলে। আলটিমেটলি ওটাই হয়েছে। ওই যে ওইটুকু বলো। না থাক, এটা শুনলে বাড়িতে বকাবকি এইটা করবে। শুনলে 1000টা লাভ হবে মানুষের। না, আম্মু যখন অনেক সিক থাকে তখন পুরো, মানে আম্মুর টেক কেয়ারটা আব্বু করে, পুরো সেবা যত্ন থেকে আব্বুই সবকিছু করে, খাওয়াই দেয় বাবা মাকে এখনো, সেটা মানে বলে। সবকিছুই করে আলটিমেটলি, কোনো কিছুই বাদ দেয় না, আমাদের কিছুই করতে হয় না। এরকম আমি একটা ইনসিডেন্টের কথা বলি। আমার একটা ছোট্ট সার্জারি হয়েছিল, ওরকম কিছু না আর কি। তো আব্বু প্রায় 8 ঘন্টা শুধুমাত্র ওই বাইরে বসেছিল আর কি, মানে থিয়েটারের বাইরে যে আমাদের বসার জায়গা থাকে না। তো তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, আমার আসতে আসতে লেট হয়েছিল। আমার মনে আছে আমার 3টা ক্লাস শেষ করে আমি 4টায় আসছিলাম, আর আব্বু সকাল 9টা থেকে বসেছিল। আমি যে দেখি যে ওভাবে বসে আছে, এবং আমিও ওই দিন অনেক বকা খাইছিলাম যে তোমার আম্মুর আজকে এত সিরিয়াস একটা ব্যাপার, তুমি এত লেট করলে কেন। True, you can't do that. হ্যাঁ, এটা এরপর থেকে আমি আর কখনো, মানে যখন দেখছি যে আমার বাবা এত সিরিয়াস আমার ফ্যামিলির প্রতি, তখন থেকে আমিও অনেক বেশি সিরিয়াস হয়ে গেছি। কিন্তু তখন সময়টা থাকে না যে অনেক ছোট বয়স, আমরা তো আসলে বুঝতে অসুবিধা হয়, আমি অত বুঝতে পারছিলাম না। ওটা আমার বাবার কাছ থেকে শেখা যে ফ্যামিলির উপর কিভাবে সিরিয়াস থাকতে হবে। এবং এই ধরো 60-65 বছর বয়সে যে বাবা মা একজন আরেকজনের এত যত্ন করছে, ভালোবাসছে, এটা না শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আম্মু অনেক বায়না করে, বায়না এখনো আমি মানে আব্বুর কাছে অনেক তার বায়না। আর যেমন মানে থাকে না বাচ্চাদের মতো, যে আমি এখানে যাব ওখানে যাব, এটা কিনবো ওটা কিনবো, কিনতেই হবে, এবং সেটা তার পূরণ করতেই হবে, সেটা যে মুখ দিয়ে বলবে মানে ওটা, মানে উনি এখনো বাচ্চা রয়ে গেছে, একদম খুবই ইনোসেন্ট। মানে আমার মায়ের মতো মা সব, প্রত্যেকটা মাই ভালো, প্রত্যেকটা মাই খুবই ইনোসেন্ট, খুবই সুন্দর মনের মানুষ। বাট আমার কাছে তো অবভিয়াসলি আমার মা একটু অন্যরকমই হবে, আমি দেখেছি। বাট এটা অনেক অনেক দারুণ একটা ব্যাপার যে আমরা যার মেয়েকে আমাদের ঘরে নিয়ে আসি, ওই মেয়েটা তো কারো না কারোর কাছে অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি সম্পদ ভালোবাসার, এবং দিন শেষে দেখা যায় আমরা তাকে যত্ন করতে পারি না, ফেলে রাখি, এটা উচিত না। সেটাই। আর মানে আম্মু যদি একটু জোরে কথা বলে, আব্বু কখনো আমি দেখিনি আম্মুর সাথে কখনো জোরে কথা বলছে। আমরাও যদি থাকে না মায়ের সাথে, তো মেয়েদের সম্পর্ক একটু ঝগড়াঝাটির মধ্যে দিয়ে অনেক সময় হয়ে যায়, আমাদের বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, মতের মিল অনেক সময় হয় না। আমরা কখনো জোরে কথা বলতে পারিনি আজকে পর্যন্ত আমার মায়ের উপরে, আব্বুর জন্য, মানে বলতে পারবো না। দিস ইজ কল্ড প্রায়োরিটি দেওয়া। অনেকে জিজ্ঞেস করেন না প্রায়োরিটি কি, ভাই এটা হচ্ছে প্রায়োরিটি। আপনার বাচ্চাও আপনার বইয়ের উপরে কথা কইতে পারবে না, না, নেভার এভার, এটা বলতেই পারবো না। মানে আব্বু এটা সিরিয়াস যে তুমি আর যাই করো, যত যাই করে ফেলো না কেন, আমি থাকতে তোমার মায়ের ওপরে কেউ কোনো কথা বলবা না। সে যদি ভুলও করে, সেটা ধরো ভুল, কিন্তু তুমি মনে করবে ওটা ঠিক, এবং তার সাথে হ্যাঁ বলবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার কলজাটা ভরে গেল সিফাত, সিরিয়াসলি এরকম আন্ডারস্ট্যান্ডিং ওদের মধ্যে এখনো, মাশাআল্লাহ। বাই দ্য ওয়ে, তুমি কেমন তো দেখতে হইছো? আমি তো সবাই বলে আব্বুর মতো। আমার ফ্যামিলির সবাই অনেক একটু এরকম টাইপের, মানে আমার মতোই। ওকে, বিউটিফুল ব্ল্যান্ড। হ্যাঁ, আরো বেশি সুন্দর আমার বোনরা। কোন জেলায় বাড়ি তোমার? আমার তো রাজশাহীতে, উত্তরবঙ্গ। ওকে, আমার ধারণা ছিল খুলনা বেল্টের মানুষ বেশি সুন্দর, এখন দেখি এদিকেও শুরু হয়েছে। না না, এটা ডিপেন্ড করে আসলে কোথাকার, মানে ডিপেন্ড করে। বাই দ্য ওয়ে, আমি আর সিফাত কিন্তু একই ব্যাচ,
মানে আমরা ব্যাচমেট। আমি একটু আগে এটাই বিশ্বাস করে ফেলছিলাম, আমি বইয়ে খুলে দেখতেছি যে আসলে কি আমার জন্ম তারিখটা ঠিক দেওয়া আছে। হ্যাঁ, আমি খুলে দেখলাম যে জন্ম হচ্ছে 14 এপ্রিল 1998। আমি বললাম হ্যাঁ আমরা তো ব্যাচমেট। ও মাই গড। কারণ আমি 98-তে এসএসসি পাস করছি। না ঠিক আছে, সমস্যা নেই, সেটাই। এরকম একটা বন্ধুত্ব হয়তো। হ্যাঁ, ছোট ছোট মানুষ সব চারদিকে। সিফাতের ফিল্ম নিয়ে পড়ালেখা ছিল, মানে মিডিয়া স্টাডিজে পড়ালেখা, রাইট? তো ইয়েটা কি, এই 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 জায়গাটায় পড়তে আসা কেন? এটা তো মানুষ এমনি এমনি শখে শখে করে, এটা তো কেউ পড়তে চায় না খুব সহজে। আচ্ছা, আসলে আমি পড়তে চেয়েছিলাম কারণ আমার এলাকাটা হচ্ছে ভাইয়া এমন একটা জায়গাতে, মানে থাকে না, অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, অনেকের অনেক স্ট্রাগল থাকে, মিডিয়াতে এসে অনেকে অনেক স্ট্রাগল করে। আমার বেড়ে ওঠাটাই একটা মানে স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে বেড়ে উঠছি, মানে একটা সবসময় থাকে না একটা আতঙ্ক, একটা ভয়। আমি অনেক ইন্টারভিউ দেখেছি, অনেককে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে তাদের কষ্টের কারণ হতে পারে যে তারা হয়তো বা একটা জায়গায় গেছে, তাদের কাছে হয়তো টাকা নেই, তারা হয়তো বা খেতে পারছে না। এটা হ্যাঁ, অবশ্যই তাদের কাছে একটা খারাপ লাগার অবশ্যই ব্যাপার, অবশ্যই। এবং এটা থেকে ইন্সপায়ার হয় অনেকে হ্যাঁ। যে না আমাকে কিছু করতে হবে আমার এই জিনিসটা কেনার জন্য হলেও। বা তাকে হয়তো বা ডিসরেসপেক্ট করা হচ্ছে, তার বদলে হয়তো বা অন্য একজন মডেলকে ইনভাইট করার পরেও থাকে না যে সঠিক। অন্য একজন মডেলকে নিয়ে নেওয়া, তোমাকে বাদ দিয়ে দিলাম। হুম হ্যাঁ, অনেকের না ভাইয়া অনেক রকমের স্ট্রাগল থাকে। হুম। আমার স্ট্রাগলটা হচ্ছে আমার জন্মের পরের থেকেই। কেমন? কারণ আমাদের এলাকাতে যেটা হতো যে আমি সবসময় ইনসিকিউর থাকতাম যে মানে আমার সবসময় একটা ট্রমাটাইজ হয়ে থাকতাম আমি, মানে ঘুম থেকে উঠে আমার বাবার, মানে আমার বাবাকে আমি পাবো তো, মানে আমার ঘুম থেকে উঠে আমি ঘুমাই, আমি অনেকদিন ঘুমাই নাই এরকম, আমি অনেকদিন মানে টেনশনে টেনশনে যে আমার আমি ঘুম থেকে উঠলে আমার শুনতে হবে না তো আমার মামা নেই, বা ঘুম থেকে উঠে শুনতে হবে না তো যে আমার বাড়ি পুরো পুরে ছারখার হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার ছোটবেলা থেকেই আমি দেখে আসছি যে মানে খুব মারামারি, বাড়ির ভেতরে বোম ব্লাস্টিং, সরি এগুলো বলা উচিত কি না বাড়ির আমাদের, ভেতরে? হ্যাঁ আমাদের এরকমও হয়েছে ভাই, আমাদের ফুল ফ্যামিলিকে আমাদের মানে আমাদের তো অনেক খাবার, অনেক ইয়ে আসতো, গিফট আসতো। তো এরকম আমাদের বাড়িতে যারা গৃহকর্মীরা ছিল অনেকেই কাজ করতো তখন আর কি। তো আমরা তাদেরকে না দিয়ে কিছু খেতাম না, আমরা এরকম আমার বাবা আমাদের শিখাইছে যে কখনো আমরা খাবার টেবিলে বসে ওদের ছাড়া খাইনি, আমরা সবসময় ফ্লোরে বসে মানে ওই যে হ্যাঁ, আহ, মাদুর পেরে পাটি পেটে। মাদুর পেরে পাটি পেরে খেতাম, হ্যাঁ। হুম। আর ওইখানে আমি, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি একদম গ্রাম থেকে, আমার বাড়ি কিন্তু একদম গ্রামের আমার ভেতরে। বাড়ি একদম গ্রামে, আমার বিদ্যুৎ গেছে হচ্ছে 2000 সালে আমার বাড়িতে। হ্যাঁ, তো আমরা কিন্তু একেবারে মফস্বলের ওখানে আহ, ভিক্ষা করতে যেত অনেক হ্যাঁ ভিক্ষুক ছিল। তো আমরা না তাদের সাথে বসেও খেয়েছি ভাইয়া হ্যাঁ দুপুরবেলা। হ্যাঁ। আর প্রত্যেক শুক্রবার তো আমাদের এটা মানে থাকে না যে আমার বাবার একটা আদেশ ট্রেডিশন। ছিল যে তারা আসবে তাদেরকে আমরা খাওয়াবো এবং তাদের সাথে বসে আমাদের খেতে হবে। তাছাড়া তো বাড়ির গৃহকর্মী যারা ছিলেন অনেকেই 10-12 জন কাজ করতো, তাদের সাথে আমরা বসে বসে দুপুরবেলা খেতাম আর কি। হুম। তো এরকম একটা সময় আমাদের বাড়িতে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে একজন আসছে। তো কি হয়েছে ওই সময় আমি অনেক ছোট, তো নর্মালি আমরা কি করতাম সবাইকে দিয়ে খেতাম। তো ওই দিন জানি না আসলে রাখি আল্লাহ মারিকে ব্যাপারটা সত্যিই এরকম, ওই দিন মিষ্টিগুলা হচ্ছে সব ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং ওরা সব খাই। খাওয়ার পরে আমার একটা কাজিনও খাই, খাওয়ার পরে সে খুবই সিক হয়ে যায়, তারপর তাকে হসপিটালাইজ করা হয়। এবং ওখানে আমরা অনেক কুকুর পালতাম, যেহেতু অনেক সিকিউরিটির মধ্যে থাকতো তো অনেক কুকুর পালতে হতো। কুকুরও খেয়েছিল আমাদের পালা কুকুরগুলো, ওরা সবাই আমরা দেখলাম যে চোখের সামনে ওরা একজন একজন করে মারা যাচ্ছে, হ্যাঁ, ভমিটিং করতে করতে মারা যাচ্ছে। এবং আম, মানে আমি ওই সিনটা না এখনো ভুলতে পারি না, আমার কিন্তু গুজবাম হচ্ছে বলতে গেলে, কারণ আমি ওগুলো মনে করতে চাই না, আমি কোনো নেগেটিভিটি এখন মনে করলে আমার আর কোনো কাজ করতে পারি না, আমার এখনো আতঙ্ক হয়, এখন আমার ভয় হয় যে আমি কিসের মধ্যে দিয়ে বড় হয়েছে, এটা কোনো লাইফ ছিল না। তো তখন হচ্ছে যেই কাজের যারা কাজ করতেন তাদের মধ্যে থেকে একজন খুবই বাচ্চা ছেলে, আহ, ও খাওয়ার পরে ওরও মানে ও আমার কাজিন তো মানে আইসিইউতে থাকে এবং ও মানে মরে যাওয়ার মতো একদম অবস্থা, জাস্ট একটুর জন্য আমরা যদি হসপিটালে না নিতে পারতাম, আমাদের ওরকম যদি তখন পরিস্থিতি না থাকতো তাহলে হয়তো বা আমরা কাউকেই বাঁচাতে পারতাম না। আর ওই দিন আব্বু খাইছিল না, আমরা খাইছিলাম না।
এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো কি বলবো, মানে এইগুলা দেখে দেখে বড় হয়েছি। তো আমার কাছে আমি খুবই ট্রমাটাইজ ছিলাম। এই জন্য আমার খুব, মানে আমি খুব সিনেমা দেখতাম, মানে এগুলো থেকে না আমি একটু বাইরে থাকতে চাইতাম না, কারণ ওই ছোট বয়সটাতে আমি দেখছি না এত কিছু। মানে আমার কাছে মনে হতো যে আমি এখান থেকে না বের হলে আমি ডিপ্রেশনে মরে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকাটা এখন সব থেকে মুখ্য ব্যাপার। আমার কাছে টাকা পয়সা কোনো ম্যাটার না, আমার কাছে ভালোবাসা কোনো ম্যাটার না, আমাকে কে কী করলো ওটা কোনো ম্যাটার না। আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকতে হবে, আমি এগুলো দেখতে পারবো না। মানে আমি প্রতিদিন প্রতিদিন আমার বাবাকে নিয়ে আমি এই মানে ট্রমাটা, মানে আমি আমার লাইফে সব থেকে বেশি ভালোবাসি আমার বাবাকে। আমার বাবা কিন্তু মিডিয়ার একদমই কিছু পছন্দ করে না, কিন্তু আপনি ভাবেন আপনার বাবাকে আপনি ভালোবাসেন, কিন্তু I could আপনার have saved him. সবসময়, হ্যাঁ আপনার সবসময়, টেনশন থাকতেছে আমার হ্যাঁ বাবা আছে কিনা। হ্যাঁ আপনি সবসময় এটা টেনশন থাকতেছে, আপনার সবসময় টেনশন থাকতেছে আমার ওই চাচাটা আছে কিনা, বা ওর সাথে আজকে কি হচ্ছে। প্রত্যেকটা সময় তো আপনি, আতঙ্কে হ্যাঁ প্রত্যেকটা সময় তো আপনি মারামারির মধ্যে থাকতে পারবেন না, প্রত্যেকটা সময় তো আপনি রেডি থাকতে পারবো না, না, প্রত্যেকটা সময় সতর্ক তো আপনি থাকা সম্ভব। সতর্ক থাকতে পারবেন না। আপনি কি আপনার এলাকাতেই ঘুরবেন না? আপনি কি অবশ্যই। আপনার এলাকার বাজারে যাবেন না? অবশ্যই। তো ওইখানে যাওয়ার পরে যদি আমি আধা ঘন্টার মধ্যে একটা ভালো মানুষকে দেখি যে না সে আর নেই, তখন কিন্তু সেটা ভালো হয় না। আমি দেখছি আমার ভাই, মানে জাস্ট আমার তিনটা চাচাতো ভাই, তার মধ্যে একজন মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট করে। ওই দিন আমার দাদার খেলা ছিল, তো আমার বাবা খেলা, দাদার যেদিন মৃত্যুবার্ষিকী ওই দিন খেলা দেয় আব্বু, ওটা আমাদের ট্রেডিশন আর কি। তো আমি দেখছি যে আমার ভাইকে আমি দেখলাম মাত্র 10 মিনিটের মাথায় আমি শুনি আমার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, তো আমার তো আরো প্ল্যান্ড, কাজিন, হ্যাঁ তার মানে প্ল্যান্ড অ্যাক্সিডেন্ট। সবই প্ল্যান, মানে সব কিছুই তো প্ল্যান আলটিমেটলি। তো আমার ভাইকে আমি 22 বছর বয়সে হারালাম আলটিমেটলি, তাই না? মানে সবাই তো পুরো পাগলের মতো হয়ে গেছে। আমার বাপকে আমি জীবনের প্রথম কাঁদতে দেখছি ওরকম, মানে লাইক চিৎকার করে হসপিটালের মধ্যে, কেউ যায় নাই তার কাছে ওই চিৎকার শুনে ভয় যে আমার আব্বা কাঁদতেছে। মানে এটা তো কখনো হতেই পারে না যে সে কাঁদবে, মানে তার চোখে পানি, এটা কখনো হতেই পারে না। তার চোখের পানি দেখা আর বাঘের চোখের পানি দেখা একরকম। মানে সে চিৎকার করে কাঁদছে যে আমার ছেলেকে আমি হারাই ফেলছি। ওনার নাম ছিল সবুজ। তো মানে এত বাজে আতঙ্কের মধ্যে দিয়ে ভাই আমার ব্রট আপ যে আমি আমি না, আমার কাছে এগুলো কোনো বিষয় না। মানে আমার কাছে মনে হয় যে এখন আমি যে কষ্টটা পাবো বা এখন আমার কোনো কিছু মানে ফেস করতে হলো, ওটা আমার কোনো কিছু ম্যাটারই করে না। কারণ যখন আমি একেবারে 10-12 বছর বয়স, আমার তখন খেয়াল করতে হয়েছে আমার ফ্যামিলির প্রতি, তখন আমার খেয়াল রাখতে হয়েছে আমার ফ্যামিলির, টেক কেয়ার করতে হয়েছে। টেক কেয়ার করতে হয়েছে। আমি সবসময়, মানে আমি কিরকম তখন একটা ছোট মানুষ, তখন আমি সবসময় সূরা পড়তাম, মানে সূরা ইয়াসিন। হ্যাঁ, আব্বু যখন বাইরে যেত তখন আমি পিছন দিক দিয়ে ফু দিয়ে দিতাম। মানে কতটা আতঙ্কে থাকলে একটা বাচ্চা মেয়ে এরকম একটা ইয়ে করতে পারে, মানে এটা আমি নিজের অজান্তে করতাম। তখন আমি তত কিছু বুঝতাম না, নিজের অজান্তে করতাম যে মানে, আর সবসময় আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ প্লিজ 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 আজকের দিনটা আমার আব্বুকে বাঁচাই দিও, প্লিজ 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 আজকের দিনটা আমার মামাকে বাঁচাই দিও। প্রত্যেকদিন একদিন করে আল্লাহর কাছে হ্যাঁ, চাইছি। প্রত্যেকদিন আর ঘুমানোর আগে আমি প্রত্যেকদিন মানে কোরআন শরীফটা বুকে নিয়ে ঘুমাতাম। মানে এটা আমি কখনো বলি নাই, কখনো আসে নাই আমার। আমি সবসময় বলতাম যে আল্লাহ প্লিজ 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 আজকে সকালটা যেন আমি আমার বাবাকে দেখতে পাই, মানে সকালটা যেন আমি আমার মাকে, আমার ফ্যামিলি, আমার মানে এগুলো এখন বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, বাট আমি বলে ফেললাম অনেক কথা। মানে আমার স্ট্রাগলটা ভাই এরকম, আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে কোনো স্ট্রাগল আমি। ইজ ইট অল অ্যাবাউট পলিটিক্যাল? ও মাই লর্ড। মানে আমি আমার চোখের সামনে এত এত মানুষকে হারাই ফেলছি, এত এত মানুষকে হারাইতে দেখছি, মানে যেগুলো না কখনো ভাবিনি যে ওদের এত তাড়াতাড়ি হারাই ফেলবো। মানে এত তাড়াতাড়ি হারাই ফেলবো একটা মানুষের সাথে, ধরেন সকালবেলা দেখা হয়েছে, বিকেলবেলা আমি দেখছি যে নাই মানে কি মারা গেছে সে। মানে নাই মানে সে হারা যেতে পারতো, তার একটা পা ভেঙে পড়ে থাকতে পারতো, তার একটা কিডনি ফেল হয়ে যেতে পারতো, কিন্তু নাই মানে সে পৃথিবীতে থাকবে না। এটা কেমন কথা? হ্যাঁ, মানে আমার আমি আমাদের তো একসাথে, মানে আমাদের বাড়িতে তো কি বলবো, প্রতিদিনই মনে হয় যে বিয়ের প্রোগ্রাম লেগে থাকতো এরকম, মানে এত মানুষ আসতেন। হ্যাঁ, হ্যাঁ। তো থাকে না যে অনেক সময় না ভাই, রক্তের সম্পর্ক সবসময় রক্তের সম্পর্ক না, বাইরের সম্পর্কও কিন্তু অনেক সময়, দূরের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়ে বেশি হয়। তো আমার এরকম কিছু ভাইরা ছিল যারা হচ্ছে আমাদের খুব দেখে রাখতো কি, তার মধ্যে নাম বলবো না আমি, ওরকে মেরে ফেলা হয়েছে এমনভাবে, মানে এত নাটকীয়তার মাধ্যমে।
বিকেলবেলাও সে এসে দেখা করে গেল, বললো যে মানে তার সাথে আমার কথা হলো বিকেলবেলাও, সকালবেলা ভোরবেলা 5টা বাজে আমাদের ড্রাইভার বুলবুল ও এসে বললো যে ভাই, বড় ভাই মারা গেছে। মানে ওনাকে বড় ভাই বলতো আর কি, মানে ও বলতো বড় ভাইকে বলে কি জিল্লু ভাই মারা গেছে। মানে ভাইয়া বিশ্বাস করবেন না, ওরা হচ্ছে আমাদের এত কাছের ছিল, আমি হয়তো কোনো কিছু এক্সপ্লেন করতে পারি না সুন্দর মতো করে, বা কখনো ওদেরকে ভালোবাসি এই কথাটা বলা হয়নি, অনেক শ্রদ্ধা করি। আম, কিন্তু ওই সময়টা না আমার মানে আমরা না জাস্ট পুরো পরিবার, মানে একটা মানুষের সাথে, আপনার সাথে ধরেন আমার এখন দেখা হলো, একটু পরে আমি যদি এই জিনিসটা শুনি কতটা ট্রমাটাইজ হতে পারি। তো আমি তো জন্মের পর থেকে এটা দেখছি। আমার বিয়ের পরে আমি একটু নিজেকে একটু ইয়ে করে নিচ্ছি যে না, আমার আহ, ঠিক হতে হবে, আমার বাঁচতে হবে। হ্যাঁ, আমার বিয়ের ডিসিশনটাও কিন্তু এই জন্যই। তার মানে বিয়ে করাটাও হচ্ছে অ্যাকচুয়ালি ওখান থেকে বেরিয়ে আসার জন্য। বলতে পারেন মানে সবকিছু একটা ইনসিকিউরিটির মধ্যে চলে যাচ্ছিল। আর আমার বাবাও চাচ্ছিলেন আমরা এখান থেকে বের হই, তাদের চাই হোক হোক, কিন্তু at least বাচ্চাগুলো, বাচ্চাগুলো যাতে ঠিকঠাক ভাবে একটু। মানুষের লাইফ কত অদ্ভুত হয়। অনেক অদ্ভুত ভাইয়া, অনেক অদ্ভুত। বেঁচে থাকাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা অদ্ভুত ব্যাপার। সবাই একই রকম ভাবে একই পরিস্থিতিতে থাকে না। জানো, আমার তোমাকে দেখে সবসময় মনে হতো সিফাত যে এটা তো প্রিন্সেস। আমি তোমাকে যতবার দেখছি, যত জায়গায় আমি দেখছি, আমার মনে হয়েছে ও ঢাকার কোনো একটা গুলশান বর্ণি টাইপের কোনো একটা জায়গায় সকালে স্কুলে গেছে, সারাদিন বাসে বসে বসে খেলাধুলা করছে এবং দিন শেষে সে কাজ করতেছে। আই ওয়াজ অ্যাকচুয়ালি থিঙ্কিং না, অ্যাবাউট ব্যাপারগুলো একদমই না। আমরা সোশ্যাল মিডিয়াতে বা নিজেদের যেভাবে প্রেজেন্ট করি, আহ, ব্যাপার ওরকম হয় না সবসময়, ওরকম ভাবে আমরা লাইফ লিড করি না। তোমার না যে আমি জীবন নিয়ে সংগ্রাম করতে হবে, এটা কারো মাথায় আসবে না। বাট ইউ ডিড ইট। বেঁচে থাকার চেষ্টা করতে হয়েছে। হ্যাঁ, এবং সেটা প্রত্যেক দিন, মানে এরকম যে হয় না যে হয়তো বা বছরে একদিন মারামারি বছরে লাগে। একদিন মারামারি হয়েছে, ওটা আমার ট্রমাটাইজের জন্য। আমার ট্রমাটাইজ হচ্ছে প্রত্যেক দিন, মানে প্রতিদিন আমাকে আল্লাহর কাছে চাই চাইতে হবে, চাইতে হতো। মানে ওই ছোট একটা মানুষ, 10-12 বছর বয়সেও না যার, তাকেও এটা ভাবতে হয়েছে যে আমি বেঁচে থাকবো কিনা। মানে ভাবতে পারেন, যে কিছু বুঝতেই মানে বোঝারই ক্ষমতা তার থাকবে না ওই সময়, তো সে খেলাধুলা করবে, বায়না করবে। আমরা কখনো কোনো কিছু নিয়ে বায়না করতাম না, মানে আমরা এত বেশি প্র্যাকটিক্যাল ছিলাম ভাইয়া। আমার কখনো আমাকে এখনো হয়তো বা এই ক্যারিয়ারে এসে একটা ড্রেস আমি হয়তো বা এখনো পরি, আমি একটা এই শাড়িটাই আমি অনেকবার পরেছি অনেক প্রোগ্রামে। আমার কাছে মনে হয়েছে আমার বাবা আমাকে শিখিয়েছে যে কখনো অপচয় করবে না। অপচয়টা কি? তুমি তো শয়তান না, তুমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করছো, তুমি কখনো অপচয় করবে না। হ্যাঁ, আমরা কিন্তু পারতাম সেই সময়, আমাদের প্রথম থেকেই যে আমাদের পারিবারিক অবস্থান ছিল, আমরা কিন্তু একটা ড্রেস 1 ঘন্টার জন্য পরেও আরেকটা ড্রেস কিনতে পারতাম। কিন্তু আমার বাবা কখনো সেটা আমাদের শিখায়নি, আমাদের ঈদে একটা ড্রেসই হতো। হ্যাঁ, এবং ওই মানে বছরে ঈদে ঈদের মধ্যেই আমাদের একটা ড্রেসই কেনা হতো। এর মাঝখানে আমাদের কোনো ড্রেস কেনা হতো না, মানে কিনতে দিত না। বলতো যে তোমার তো আছে, তুমি ওটাই পরো, তোমার দুটো ড্রেস আছে না, পরো, বাইরে যাচ্ছো ওইটাই পরো, তোমার তো আছে, এখনো তো ছিঁড়ে যায় না, ওটা নষ্ট হয়ে যায় না, ওটা ময়লা হয়নি, তুমি কেন আরেকটা কিনে টাকা নষ্ট করবে? তুমি যেই টাকাটা দিয়ে আরেকটা ড্রেস কিনবা, আমি তো ওই টাকাটা দিয়ে আরেকজনকে ফর্ম ফিল আপের টাকা দিতে পারবো। মানে থাকে না, আব্বু আমাদের কখনো কষ্টে রাখে নাই কোনো কিছুতে। এটা কখনোই কষ্ট না, এটা আমার জন্য একটা বড় শিক্ষা, যেটা আমি সবসময় অন করবো। এবং আমার ফিউচারে আমার যখন বাচ্চা কাচ্চা হবে, আমি তখন তাদেরকে এভাবে রাখবো যে তোমার তো এই কাপড়টা ছিঁড়ে যায় নাই, তুমি এটা পরো, এটা কেন তুমি ইয়ে করবা? কেনার দরকার নেই তো। এখন আমার অনেক কাপড় চোপড় হয়তো কিনতে হয়, বা পিয়ার আসে হয়তো, বা স্পন্সর করে অনেকে, বা আমার পছন্দ মতো যে আমি নিয়ে আসি, বাট আমি কিনি কম। ওই শিক্ষাটা আমার কাছে রয়েই গেছে যে আমি অপচয় করবো না। হ্যাঁ, গিফট ওটা একটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের ওরকম ভাবে, আমার বোন ছোট, ও তো অনেক কিছু থাকে না, ছোটদের আর একটু বায়না থাকে। ও এত বুঝতো, কখনো বলতো না যে আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে বা এই জিনিসটা পছন্দ হয়েছে, নেই, নিব, এই কথা কখনো বলতো না। ও বুঝতো যে আপুই তো নিচ্ছে না, আমি কেন নিব? হায় হায়। না, আপু তো নিচ্ছে না, আপু না নিলে সমস্যা নেই।
আমিও নিব না আব্বু। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি দেন ওই পাশের আরেকজনকে দেন। আমার তো 50টা ফ্যামিলি চালাতে হতো, আমার বাবা তো একটা ফ্যামিলি না, আমার বাবার চালাতে হতো হচ্ছে 50টা ফ্যামিলি। তো 50টা ফ্যামিলির যদি বাচ্চা কাচ্চা হয়, বুঝেন ওইখানে কত মানুষ হতে পারে। আমার কলজাটা না ঠান্ডা হয়ে গেল আপনার বাবার গল্প শুনে। আল্লাহ ওনাকে সুস্থতার সাথে 1000 বছর আয়ু দান করুক। হ্যাঁ, এবং সেও কখনো, তারও কখনো আমি শখ করতে দেখিনি। মানে সেও যে একটার বেশি 2টা পাঞ্জাবি কিনবে ওই জিনিসটা তার পছন্দ না। সে কখনো, আমরা দিলেও এখন দিলে বলে কি এত কিছু, আমার পাঞ্জাবির অভাব নাই, আমার কিছুর অভাব নাই, কেন দাও তোমরা, আমার পছন্দ হয় না, এত কিছু কেন কিনতেছো, কত মানুষ না খেয়ে আছে, আমার এলাকার কি অবস্থা, আমার ওর পাঞ্জাবি নাই, ওর চিকিৎসার খরচ হচ্ছে না, ও ওর ক্যান্সার, ওর এটা সেটা হয়েছে, ওর চিকিৎসার খরচ দিতে হবে, আমি পাঞ্জাবি পরে কোথায় যাব, বিরক্ত। মানে আমরা যদি কিছু গিফট করি বিরক্ত যে এটা আমি পরবো, আমার সকাল্লাদ হবে। ওই মানুষটা বেডে শুয়ে আছে, ও রিক্সা চালাচ্ছে, ওকে আমি কিছু করতে পারলাম না, ওকে আমি একটা নতুন জামা দিই, তোরা কেন আমাকে দিচ্ছিস, মানে এত বিরক্ত এরকম। আমাদেরও ওইটাই সবসময় আব্বু শিখাইছে যে কখনো তুমি, আর খাবার তো নষ্ট করা যাবেই না, যতটুকু খাবা অতটুকু নিবা, ভাত যেন একটা দানাও তোমার নিচে না পড়ে। আমি সবসময়, আমার এখনও যদি আমার একটা দানাও নিচে পড়ে, ওটা আমি তুলে আমি না খেতে পারি, খাই না, কিন্তু আমি সাইডে রেখে দেই। মানে আমার এটা আবার ভয় লাগে, আমার বাবা শিখাইছে যে পাড়া দিবা না কোনো কিছুতে, ভাতের দানায় পাড়া দিবা না, ওটার উপর থেকে তোমার রিজিক যদি উঠে যায়, যদি তোমার ওই একটা দানার উপর থেকে রিজিক উঠে যায়, তাহলে তুমি না খেয়ে মরবা। ঠিক আছে, তুমি একটাও আমার বাবাকে আমি সবসময় দেখছি যে প্লেট একদম ক্লিন করে খেতে, মানে ওই প্লেটে আপনি আবার ভাত খেতে পারবেন না ধুয়ে, সিরিয়াসলি, মানে বুঝতেই পারবেন না ওটা কি ধোয়া প্লেট নাকি ওটা হচ্ছে আপনার এমনি খাওয়া প্লেট। মানে এরকম থাকে না যে ভাত খাওয়ার পর আমরা ওটা খুব ইয়ে করে ধুয়ে নিই, ওরকম ক্লিন। কখনো নষ্ট করার জিনিসটা আমার কেউ পছন্দ করতো না আমার ফ্যামিলির। এটা কেন করবে, তোমার কোনো কিছুর অভাব নাই, দরকার নাই, আমি জানি তোমার সব কিছু তুমি পারলেই করতে পারবে, কিন্তু তোমার দরকার নাই এটা করার। অপচয় করো না। উফ সিফাত, সিরিয়াসলি মানে আমি আমি তোমার এইরূপ কল্পনাতেও চিন্তা করি। কেউই এটা চিন্তা করতে পারে না, কারণ আমি এখন একদমই একটু আলাদাই হয়ে গেছি আর কি, আমার মনে হয়। মানে তুমি 1000 মানুষের স্বপ্নের মানুষ, এখন লাখ মানুষ তোমারে ভালোবাসে, অথচ এই ভালোবাসার মানুষটা একটু বাঁচার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য কি না করছে। হ্যাঁ, শুধু আমি না, আমার পুরো সবাই পরিবার। আর কি। হ্যাঁ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, ভালো রাখুক। এবং আমরা এই বইটার কথা বলতে চাই, রুহি এবারের বইমেলায় আসছে গো অ্যান্ড গ্র্যাব, আর এটার প্রকাশনীর নাম হচ্ছে টাঙ্গন প্রকাশনী। টাঙ্গন প্রকাশনী, টাঙ্গন 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 প্রকাশনী। টাঙ্গন প্রকাশনী। আর রুহি, দিলরুবা কোথায়, সিফাত নুসরাত। নুসরাত, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট। আমার ধারণা এই বইটা এবার বইমেলার বেস্ট সেলার হবে, বিকজ বেস্ট মানুষটা লিখছে। একদম চেষ্টা করছি, কারণ এখানে আমি যা যা লিখছি আসলে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় যে একটু হলেও পড়া উচিত, কারণ আমরা অনেক সময় ভাই কাজ করতে করতে আমাদের মধ্যে না অহমিকা চলে আসে। আল্লাহ মাফ করলো, গর্ব শুধু আল্লাহর, আর কারো না। না, ওটা আমরা সবাই চিন্তা করি না, আপনার মতো আমার, মানে আপনার মতো সবাই ভালো মানুষ হবে না। সবাই আমরা মনে করি যে উফ আমার এখন অনেক কাজ, আমি এখন আমার সাকসেসের চরম চূড়াই, আমি এখন কাউকে কোনো কেয়ার করব পাত্তা দেই না। না। আমি হ্যাঁ, আমার নাম হেন তেন, কিন্তু আমি এখন কাউকে নিয়ে ভাববো না, আমি শুধু আমার জন্য টাকা মানে ইনকাম করব এবং আমি আমার পিছনে এই সব কিছু করব। ঠিক আছে, আমি কাউকে পাত্তা দিব না, যাদের ধরে আমি এখানে আজকে আসছি তারা কি, তাদের আমি চিনি না। আমি সিফাত নুসরাত, ব্যাপারটা এরকম হয়ে যেতে পারে না। তো তখন আসলে কি হবে, তখন হচ্ছে আপনি যেখান থেকে আসছেন না, আপনাকে ওখানেই ব্যাক করতে হবে। হ্যাঁ, তাই জন্য আপনি যত বড়ই হয়ে যান না কেন, আপনার কৃতজ্ঞতাটা প্রকাশ করতেই হবে। আর ওটা না, একটা মানুষ যদি আমার গুরুজন, যদি আমার তো অনেক টিচার, আমি তাদের খুবই মানে সম্মান করি, আমার যদি মনে হয়েছে যে আমার টিচাররা বা আমার বড় বোনরা বা আমার দিদিরা কখনো আমার জন্য মনক্ষুণ্ণ হয়েছে, আমি তাদের কাছে 50 বার সরি বলি। যতবার না মনে হয় আমার যে না, সে আমাকে মাফ করে দিছে, এই কথাটা বলার পরেও আমার মনে হয়েছে যে না, সে আমার উপর একটু হলেও মনক্ষুণ্ণ অবস্থাতে আছে, আমি তাকে আবারও নক করি, আবারও তার কাছে যাই এবং আমি বলি প্লিজ 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 এবারের মতো মাফ করে দাও, আমি কি কি করছি, আমাকে মাফ করে দাও।
যারা শুনবে এবং সত্যি আমি এটা করি তারা কিন্তু জানে যে সিফাত আসলে কেমন করে, যদি সে বুঝতে পারে যে সে আসলে, আমি গিলটি স্বীকার করি, আমি গিলটি হই, এটা আমি বুঝতে পারি। এবং আমার কাছে মনে হয়েছে এটা না কোনো ভুল না, এটা ছোট হয়ে যাওয়া না। মাপ চাইলে মানুষ হ্যাঁ, বড় হয়। মাপ চাইলে মানুষ বড় হয়। এবং আমি আল্লাহকে খুব ভয় পাই। আমার মনে হয় যে আমি যদি একজন মানুষকে কষ্ট দিলাম, তার চোখের পানিটা না সে বলবে না, হয়তো সে আমার সাথে হাসি মুখে, উপরে লেখা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওইটার কোনো না কোনোভাবে ক্ষতি হবে। এমনিতেই এত কিছুর মধ্যে দিয়ে বড় হয়েছে, আমি না আর কারো অভিশাপ নিতে চাই না। এই জন্য আসলে এই বইটা ওরকম ভাবেই লেখা। লেখা। হ্যাঁ, গল্পটাই এরকম। থ্যাংক ইউ নুসরাত, ইট ওয়াজ গুড টু টক টু ইউ। খুশি হইলাম তোমার সাথে কথা বলে। আমিও এবং অনেকদিন ধরে আমরা প্ল্যান করছিলাম যে it আসবো is, আসবো, it is indeed. টাইমিং হচ্ছিল না It is. দুজনেরই। এবং আমার ভাল লাগে, তুমি কখন স্টেজে উঠলে আমার ভাল লাগে, তুমি স্টেজের নিচে থাকলেও ভাল লাগে। আই ফিল গুড। আমাদের একটা ঝগড়া সম্পর্ক আছে। রাইট রাইট, আই এনজয় ইট। আমিও এনজয় করি এটা। আপনারা যারা আমাদেরকে স্টেজে দেখবেন, সে যদি জাজ প্যানেলে থাকে, আমি যদি হোস্ট থাকি, নিশ্চিত ঝগড়া লাগে সেদিন আমাদের। হ্যাঁ, কথায় অনেক সময় মিলে না। ইট ইজ। থ্যাংক ইউ। আল্লাহ তোমায় Thank you. অনেক সফলতা দান করুক, সম্মান বৃদ্ধি করুক, সুস্থতা দান করুক। দোয়া করবেন ভাইয়া। আর আপনিও অনেক ভালো মানুষ, আমি আপনার প্রোগ্রামে আসতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় কিছু, কারণ আমি আপনাকে অনেক ফলো করি। ওই যে 30 কত লাখ মানুষ বললেন, লাখে নাই বন্ধু। আচ্ছা কোটিতে চলে গেছে, তো 3 কোটি 30 কোটি 30 কোটি মানুষ যদি আপনাকে দেখে, তাহলে তার মধ্যে আমি একজন। আর যদি 2 জন মানুষ দেখে, তার মধ্যে আমি একজন তোমার জামাই আর একজন। দুলাভাই সরি। হ্যাঁ, না, 30 কোটি মানুষের মধ্যে আমি একজন যে কিনা ভাইয়ার শো দেখি সব সময়, কারণ আমার কাছে মনে হয়েছে যে, আই স্পিক দ্য ট্রুথ। কে কি বললো যায় আসে না, আমি সত্যি কথা বলি। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে তার শোতে অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। আর আমি যার কাছ থেকে শিখতে পারবো, যার কাছ থেকে আমি পজিটিভিটি নিতে পারবো, আমি তাকে দেখবো, ফলো করবো, এটাতে আমার কোনো ইনশাআল্লাহ। প্রবলেম নাই। খুশি হয়ে গেল। আল্লাহ, দেখছেন নি এত সুন্দরী মানুষ আমারে ফলো করে, আপনি করতেছেন না কেন? ফলো করেন। বলে দাও না তোমার। আর যে নীরব ভাইয়ের যে প্রোগ্রামটা হয়, 30 কোটি মানুষ সেটা দেখে। এবং এটা শুধু একটা প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এখানে আসলে আপনার বাস্তবতা, আপনি শিখতে পারবেন যে আসলে কিভাবে একজন মানুষকে সম্মান করতে হয়। আপনি শিখতে পারবেন যে আসলে বাস্তবতাটা কি, সত্যি কথাটা আসলে কিরকম ভাবে বলতে হয় সুন্দর করে বাংলা ভাষায়। তো আমার খুব পছন্দের একজন মানুষ নীরব ভাইয়া, তাকে অবশ্যই তার প্রোগ্রামগুলো ফলো করবেন এবং দোয়া করবেন তার জন্য।